নন ম্যানেজারিয়াল এমপ্লয়ীদেরকে তারা দেখাশোনা করবে, যারা প্রোডাকশনে কাজ করবে বা সার্ভিসিং রিলেটেড কাজগুলো করবে। এবং তারা কি করবে, তাদেরকে আমরা যেই ফার্স্ট লাইন যে ম্যানেজার, এদেরকে অনেক সময় বলা হয় সুপারভাইজার, শিফট ম্যানেজার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, ডিপার্টমেন্টাল ম্যানেজার, অফিস ম্যানেজার, এই ধরনের ডেজিগনেশন থাকে। ঠিক আছে, এটা কি দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো জানি আমরা, আমাদের নলেজ এগুলো আছে অলরেডি। আর মিড লেভেল যে ম্যানেজমেন্ট গুলো, তারা কি করবে, মিড লাইন ম্যানেজমেন্ট, তারা কি করবে যে ফার্স্ট লাইন ম্যানেজারকে তারা দেখাশোনা করবে, ফার্স্ট লাইন ম্যানেজারকে দেখাশোনা করবে। এবং তাদের ডেজিগনেশন সাধারণত বলা হয় যে রিজিওনাল ম্যানেজার বা লিডার, প্রজেক্ট লিডার, স্টোর ম্যানেজার, ডিভিশন ম্যানেজার, এই ধরনের তাদের কোনো টাইটেল থাকতে পারে। হ্যাঁ, এগুলো আমরা জানি। তারপরে টপ ম্যানেজার বা আপার লেভেল যদি ম্যানেজমেন্ট হয়, তাহলে কি হবে, তারা হচ্ছে রেসপন্সিবল হচ্ছে মেকিং অর্গানাইজেশন ওয়াইড ডিসিশন, তার মানে সমস্ত মেইন ডিসিশন গুলো তারা নেবে এবং প্ল্যান করবে, অর্গানাইজেশন বিভিন্ন প্ল্যান করবে, গোল সেট করবে, হ্যাঁ, ফর দ্য এন্টায়ার অর্গানাইজেশনের জন্য। তো এই ধরনের ম্যানেজার বা আপার লেভেল ম্যানেজার যারা থাকবে, তাদেরকে আমরা বলে থাকি এক্সিকিউটিভ এবং ভাইস প্রেসিডেন্ট বলতে পারি, প্রেসিডেন্ট বলতে পারি, কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারি, বা চিফ অপারেটিং অফিসার বলতে পারি, সিওও, তারপরে চিফ এক্সিকিউটিভ অফিসার বলতে পারি, সিইও। এই ধরনের তাদের ডেজিগনেশন থাকতে পারে। তো এগুলো আমরা মোটামুটি জানি। তো এটা কি সবার ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আর কোনো কোশ্চেন আছে এ ব্যাপারে? সবার কি কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে নেক্সটে আমরা দেখব যে আসলে ম্যানেজমেন্টটা কি। আমরা তো বুঝলাম তাহলে যে ম্যানেজার কিছু লোক থাকবে, তারা সবকিছু ম্যানেজ করবে, যেটাকে আমরা ম্যানেজার বলি। তাহলে ম্যানেজার কোত্থেকে আসে, তাই না? একটা কোম্পানি ম্যানেজমেন্ট, ম্যানেজারের কাজ হচ্ছে ম্যানেজ করা, ম্যানেজমেন্ট থাকবে। ম্যানেজমেন্ট তাহলে এক জিনিস, তাহলে সেই জিনিসটা কি, হোয়াট ইজ এ ম্যানেজমেন্ট? তাহলে ম্যানেজমেন্ট ইনভলভস, যেটা আমরা যে আগেই দেখলাম, যে কোঅর্ডিনেট করতে হবে পুরো জিনিসটা, ওভারসি করতে হবে, ওভারসিং দ্য ওয়ার্ক অ্যাক্টিভিটিস অফ আদার্স সো দ্যাট অ্যাক্টিভিটিস আর কমপ্লিটেড। খেয়াল করতে হবে, অ্যাক্টিভিটিস আর কমপ্লিটেড ইফিশিয়েন্টলি, যাতে সবগুলো অ্যাক্টিভিটি শেষ হয় এবং ইফেক্টিভলি যাতে সবগুলো অ্যাক্টিভিটি শেষ হয়। অথবা আরেকটা যেটা ডেফিনেশন দেওয়া হলো এখানে, ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট, এটা বলেছে একটা আর্ট অফ গেটিং ওয়ার্ক ডান থ্রু আদার্স, অন্যদের মাধ্যমে যাতে ওয়ার্ক ডানটা অন্যদের মাধ্যমে আমরা অ্যাচিভ করতে পারি। তো সেটাকে আমরা বলতে পারি যে ম্যানেজমেন্ট। এখন যেটা আমরা যেটা আছে, ইফিশিয়েন্টলি কাজটা করতে হবে আর ইফেক্টিভলি কাজটা করতে হবে। এখন ইফিশিয়েন্ট আর ইফেক্টিভনেস, তাহলে এটা কি আমরা বুঝি? এফিশিয়েন্টলি বলতে কি বুঝি বা ইফেক্টিভলি বলতে কি বুঝি? ইফিশিয়েন্টলি আর ইফেক্টিভলি, তাহলে দুইটা জিনিস কি একই জিনিস বা ডিফারেন্ট আছে? স্যার ইফিশিয়েন্টলি মিন্স হলো সঠিকভাবে, আর ইফেক্টিভলি মানে যাতে সঠিকভাবে মানে কাজটা করার পরে তার পরিণামটা যাতে ঠিক আছে। হ্যাঁ, এখন রাইট। তাহলে মেজার করব কিভাবে? এফিশিয়েন্সি কিভাবে মেজার করবো আর ইফেক্টিভলি কিভাবে মেজার করবো, মাপবো, আমরা কিভাবে ঠিক করবো যে সেই করতে পারছে? স্যার কাজটা যদি সঠিকভাবে সম্পন্ন হয় বা ইয়ে হয়, সেটা হবে হলো ইফেক্টিভলি, আর ইফিশিয়েন্টলি হলো কতখানি সঠিক হইতেছে সেটা। রাইট, হ্যাঁ। তাহলে যে ডেফিনিশন এখানে যেটা দিল, স্লাইড কি দেখা যাচ্ছে? ম্যানেজারিয়াল কনসার্নস, একটা হচ্ছে এফিশিয়েন্সি। এফিশিয়েন্সি বলা হচ্ছে ডুইং থিংস রাইট। তুমি স্লাইড চেঞ্জ হয়নি স্যার, স্লাইড চেঞ্জ হয়নি। স্লাইড চেঞ্জ হয় নাই, সমস্যা দাও। এবার জি স্যার, এবার আসছে স্যার। জি স্যার আসছে। আচ্ছা, হ্যাঁ, জি স্যার এবার আসছে। ফুল স্ক্রিন করতে গেলে সমস্যা হয়।
আচ্ছা যাই হোক, তাহলে ইফিসিয়েন্সি হচ্ছে তুমি কাজ ঠিক করবা, ডুইং থিংস রাইট। দেখা যাচ্ছে যে ডুইং থিংস রাইট, তুমি কাজটা ঠিকভাবে করবা, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। তাহলে ইফিসিয়েন্সি আমরা কি ভাববো? গেটিং দ্য মোস্ট আউটপুট, বেশি আউটপুট ফর দ্য লিস্ট ইনপুট। তাইলে তোমার ইফিসিয়েন্সি বাড়বে, তাই না? ইফিসিয়েন্সি ডেফিনিশন তো আমরা জানি, তাই তো? আউটপুট বাই ইনপুট। আউটপুট বাই ইনপুট, হ্যাঁ, আউটপুট বাই ইনপুট। তাহলে আমাকে যদি এফিশিয়েন্টলি কাজ করতে হয়, তাহলে আমাকে দেখতে হবে যে আমার কম ইনপুটে বেশি যাতে আমি আউটপুট পাই। এই জিনিসটা তো আমরা সবাই জানি। তাহলে এখন ম্যানেজার সে দেখবে, কোম্পানি দেখবে যে তাকে যেই পরিমাণ ইনপুট দেওয়া হচ্ছে, যেই পরিমাণ রিসোর্স আছে, সেই কম রিসোর্সে বেশি কাজ করা যাচ্ছে কিনা, সঠিক কাজটি করা হচ্ছে কিনা, গেটিং দ্য থিংস রাইট, কাজ ঠিকভাবে করা হচ্ছে কিনা। তাহলে এটা হচ্ছে যে কনসেপ্ট হচ্ছে ইফিসিয়েন্সি। আর ইফেক্টিভনেস হচ্ছে ডুইং দ্য রাইট থিংস, তুমি সঠিক কাজ করো। ডুইং দ্য রাইট থিংস তার মানে হচ্ছে, রাইট থিং মানে কি, অর্গানাইজেশনের যে একটা গোল থাকবে, এই গোলের দিকে তোমার অ্যাটেনশন আছে কিনা, সেই গোলটা তুমি অ্যাচিভ করতে পারতেছো না, সেটাই হচ্ছে তোমার ইফেক্টিভনেস। বোঝা গেল? তাহলে তোমাকে অর্গানাইজেশনের গোল তুমি অ্যাচিভ করতে কতটুকু সম্ভব হচ্ছে, পারতেছো কিনা, তোমার ইফেক্টিভনেস আমার সেটাই মিন করে। ক্লিয়ার দিস ওয়ান? দুইটা তাহলে কনসেপ্ট আমাদের ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, তুমি যদি মনে করো কাজ করলে, ওকে, কাজ সবাই করতে পারে। হ্যাঁ, একজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছে, হ্যাঁ, আবার সকাল থেকে মনে করো কেউ 2 ঘন্টা কাজ করলো, হ্যাঁ, কিন্তু দুজনের পারফরমেন্স, যে মনে করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, তার পারফরমেন্স খুব খারাপ। হ্যাঁ, বলো তার ইফিসিয়েন্সি কম, ইফেক্টিভনেস সে নাই। আবার একদম মনে করো 2 ঘন্টা কাজ করলো, তাকে বলা হলে হ্যাঁ সে খুব ভালো কাজ করে, তার এফিসিয়েন্সি খুব বেশি এবং সে খুব ইফেক্টিভলি কাজ করে। তাহলে দুজনের মধ্যে নিশ্চয়ই ডিফারেন্স আছে, তাই না? সো আমাদেরকে ওই ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস যাতে থাকে সেভাবে আমাদের কাজ করতে হবে, এবং সেই জিনিসটা আমাদের বুঝতে হবে যে কোনটা দিয়ে আসলে কি মিন করতেছে। হ্যাঁ, আমি কাজ করলাম, সারাক্ষণ কাজ করলাম, কিন্তু কাজের মানে ফলাফল কিছুই আসলো না। হ্যাঁ, আমি কাজ করলাম, আউটপুট অনেক বেশি হলো, কিন্তু ইনপুট অনেক বেশি, তার মানে এফিসিয়েন্সি অনেক কম। আবার আমি সারাদিন কাজ করলাম, কিন্তু অন্য জিনিস করলাম, যেটা করা দরকার সেটা করলাম না, যেটা আমাদের কোম্পানির জন্য ভালো টার্গেট সেটা করলাম না, তাহলে আমি ইফেক্টিভলি কাজ করলাম না। সো এই জিনিসটা আমাদের অর্গানাইজেশনের কনসার্ন, ম্যানেজারিয়াল কনসার্ন, এগুলো দেখতে হবে। সো এজ এ ম্যানেজার, তুমি যদি ম্যানেজার হিসেবে কাজ করো কোথাও, তোমাকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো যেটা বলা হচ্ছে ইফেক্টিভনেস এন্ড এফিসিয়েন্সি ম্যানেজমেন্ট, ইফিসিয়েন্সি মিন্স রিসোর্সের উপরে, কম রিসোর্সে ইউজ করে তুমি বেশি কাজ করবা। হ্যাঁ, এখন বেশি কাজ তো এমনি করতে পারবে না তুমি, যাতে তোমার ওয়েস্টেজ যাতে কম হয়। ওয়েস্টেজ যদি কম হয় তাহলে তোমার কম ইনপুটে তুমি আউটপুট পাচ্ছ বেশি। আর ইফেক্টিভনেস হচ্ছে তুমি গোল, যে পরিমাণ গোল তোমাকে সেট করা আছে, সেই গোল অনুযায়ী তুমি অ্যাটেন্ড করতে পারতেছো। গোলটা যদি অ্যাটেন্ড করতে পারতেছো, তাহলে বলা হবে যে ইউ আর ওয়ার্কিং ইন এ ইফেক্টিভ ওয়ে। সো ম্যানেজমেন্ট স্ট্রাইভ ফর লো রিসোর্স ওয়েস্ট, যাতে আমার রিসোর্স যাতে কম লাগে, আমি যাতে হাইলি এফিশিয়েন্টলি কাজ করতে পারি। আরেকটা হচ্ছে হাই গোল অ্যাটেনমেন্ট, আমি যাতে গোলটা ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারি। তো এটাই হচ্ছে আসলে ম্যানেজমেন্ট থেকে চাওয়া পাওয়া হচ্ছে এটাই, কোম্পানি যে তারা মেইনলি এই জিনিসটা চায় যাতে আমরা এই জিনিসটা অ্যাচিভ করতে পারি। তো এটাই হবে মোটামুটি ফিলোসফি, যে ম্যানেজমেন্টের ফিলোসফি, যে এই জিনিসটা অ্যাচিভ করা হচ্ছে কিনা। এই জিনিসটা যদি অ্যাচিভ করা হয় তাহলে অর্গানাইজেশন ঠিকভাবে চলবে, আর যদি এই জিনিস অ্যাচিভ করা ডিফিকাল্ট, তখন বলা হবে যে না, অর্গানাইজেশন ঠিক মতো যাচ্ছে না, আমাদের টার্গেট ফিল আপ হচ্ছে না। হ্যাঁ, তো আমাদেরকে অন্যভাবে থিঙ্ক করতে হবে। তো এই জিনিসটা, ফিলোসফিটা তোমাদের বুঝতে হবে। তাও আশা করি সবাই এটা বুঝতে পারছো, তাই না? সবার কি ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, গুড। সো আমরা তো বুঝলাম তাহলে ম্যানেজমেন্ট দিয়ে কি বুঝি। এখন এই ম্যানেজমেন্টের হিস্ট্রিটা দেখতে হবে। আমরা সামান্যভাবে দেখবো কিভাবে হিস্ট্রিতে আসছে, ম্যানেজমেন্টের হিস্ট্রি আর ইভলিউশন কিভাবে আসছে মানে জিনিসটা। সো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্টের যে হ্যাজ বিন প্র্যাকটিসড লং টাইম, অনেকদিন ধরে ম্যানেজমেন্ট প্র্যাকটিস হচ্ছে, লং টাইম এগো।
So organized endeavors directed by people responsible for planning, organizing, লিডিং, কন্ট্রোলিং অ্যাক্টিভিটি, এইগুলো ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটি, সেগুলো চর্চা হচ্ছে অনেকদিন, থাউজেন্ডস অফ ইয়ার ধরে চলে আসতেছে। হ্যাঁ, সো নতুন কিছু না আসলে ম্যানেজমেন্টের ব্যাপারগুলো, যে নিউ, নট নিউ। যেমন এনশিয়ান্ট যে পিরামিড, পিরামিডের নাম তো সবাই শুনছো তাই না? জি তাহলে পিরামিড যদি তারা সেই কত বছর আগে 2000-3000 ইয়ার্স এগো তারা যদি পিরামিড বানাইতে পারে, এখন এক একটা পিরামিড বিশাল বিশাল সাইজে, তাই না? তাহলে এক একটা পিরামিড বানাইতে ওখানকার তখনকার সময় কি পরিমাণ লাগতো? 10 বা 100,000 ওয়ার্কারের লাগতো, 15-20 বছর সময় লাগতো, তাই তো? যদি আমি এই সাইজের একটা বিশাল একটা পিরামিড বানাইতে চাই, তাহলে এই হিউজ একটা ওয়ার্কফোর্সকে তুমি এমপ্লয় করলা, তাদের যে র মেটেরিয়াল প্ল্যানিং থেকে শুরু করে, হ্যাঁ, এই প্রত্যেকটা কি ব্রিক বা স্টোন দিয়ে তৈরি, তাহলে তোমাদের র মেটেরিয়ালটা আমাকে কি ঠিক মতো আছে কিনা দেখতে হবে, প্ল্যানিং ঠিক মতো আছে কিনা দেখতে হবে, তাই না? তাহলে এগুলো তো এমনি এমনি হবে না। তাহলে someone have to do the planning, someone have to check the activities, যে ওয়ার্কাররা ঠিক মতো কাজ করছে কিনা, যে টার্গেট যেটা আছে সেটা ফিল আপ হচ্ছে কিনা। তাহলে এই যে অ্যাক্টিভিটি গুলো চেক করা, প্ল্যান করা, হ্যাঁ, এগুলো নিশ্চয়ই কি ম্যানেজারিয়াল কাজ। নিশ্চয়ই ওখানে কোনো ম্যানেজার ছিল, ম্যানেজার টাইপের লোক ছিল ওখানে যারা এইগুলো ওভারসি করছে, ঠিক তো নাকি? নাকি এমনি এমনি হয়ে গেছে? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই কনসেপ্টটা অনেক আগে থেকে চলে আসতেছে, বলা যাবে না যে আমাদের ম্যানেজমেন্টের কনসেপ্ট নিউ, বলা যাবে না, অনেকদিন ধরে চলে আসতেছে। আবার যদি আমরা মধ্যযুগে যাই, যে ভেনিস, সিটি অফ ভেনিসের নাম শুনেছো? ভেনিস, ভেনিস কি ইতালির একটা সিটি, ওটা কি ফ্লোটিং সিটি, ওটার উপর সবকিছু কি মোটামুটি পানির উপরে ফ্লোটিং, পুরো সিটিটাই হচ্ছে ফ্লোটিং পানির মধ্যে। তাহলে ওখানকার যখন ফ্লোটিং, এই যে যুদ্ধ জাহাজ ছিল ওদের, এগুলো কি ওদের বিভিন্ন লাইন ছিল, যুদ্ধ জাহাজ, অ্যাসেম্বলি অফ ওয়ারশিপ, এই যে ওয়ারশিপ অ্যাসেম্বলি লাইন, এবং ওখানে কি বিভিন্ন ওদের যে ম্যাটেরিয়াল, তারপরে বিভিন্ন তোমার যুদ্ধ অস্ত্র, হ্যাঁ, ওগুলো সবগুলো প্ল্যান করে তোমার রাখতে হতো বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন পয়েন্ট বাই পয়েন্ট। ওই প্ল্যানিং করা, ম্যাটেরিয়াল নেওয়া, হ্যাঁ, কখন কি আসবে, ইনভেন্টরি ঠিক করা, তাদের হিসাব রাখা, তারপরে বিভিন্ন রকম অ্যাকাউন্টিং এর যে পারপাস গুলো, কস্ট গুলো ঠিক আছে কিনা, হ্যাঁ, সবগুলো প্ল্যানিং করা কিন্তু ওনারা করছে কিন্তু, হ্যাঁ, সেটা কত, সেই মোটামুটি আরো 1000 খানেক বছর আগে, হ্যাঁ। তাহলে ওগুলো, তাহলে এই জিনিসগুলো নতুন না, এগুলো ম্যানেজমেন্টের যে কনসেপ্ট, এগুলো চলে আসছে অনেক অনেক আগে থেকে চলে আসছে। সো সেটা হচ্ছে এনশিয়েন্ট ম্যানেজমেন্ট, ইজিপশিয়ান, তারপরে চায়নাতে যে গ্রেট ওয়াল তৈরি হয়েছে, হ্যাঁ, এটা তো এমনি এমনি হয় নাই। তাহলে সেই, তারপরে ভেনেশিয়ান, তাহলে ওদের যেই ম্যানেজমেন্ট পলিসি, ওখানে ম্যানেজমেন্ট পলিসি তখনও ছিল, হিস্ট্রি তাই বলে। তারপরে 1776-এ অ্যাডাম স্মিথ নামের একজন, উনি একটা বই লিখেছেন ম্যানেজমেন্টের উপরে, পাবলিশ দ্য ওয়েলথ অফ নেশনস। সেখানে তিনি দেখিয়েছেন যে ডিভিশন অফ লেবার, তুমি যদি লেবারকে ভাগ করে রাখবা, জব স্পেশালাইজেশন টু ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি অফ ওয়ার্কার্স, মানে ওয়ার্কারদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য উনি যেটা বললেন, প্রপোজ করলেন যে জব স্পেশালাইজেশন, তার মানে হচ্ছে কি এক একজন এক এক কাজ করবে, এক একজন এক এক কাজ করবে, যার ফলে তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। এইটা উনি প্রপোজ করেছিলেন সেই কত 200 বা 250 বছর আগে, 1776। তাহলে ডিভিশন অফ লেবার, তুমি তোমাকে কাজ ভাগ করে দিতে হবে, সবাই সব কাজ করবে না, বা একজন সব কাজ করবে না, তাই না? তাহলে যে ভাগ করে দেওয়াটা মানে কি, ম্যানেজমেন্টের যে পলিসি আসতেছে কিন্তু, তাই না, স্ট্রাকচার আসতেছে, সবাই সব কাজ করবে না, কিছু জেনারেল কাজ করবে, তার উপরে অন্য লেভেল থাকবে, তার উপরে অ্যানাদার লেভেল থাকবে, তাহলে স্ট্রাকচার ওয়াইজ কাজ করতে হবে, এবং সেটাই হচ্ছে ম্যানেজমেন্টের একটা আর্লিয়েস্ট প্রিন্সিপল। তারপরে যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি হলো, মেশিন, স্টিম ইঞ্জিন আসলো, কলকারখানা তৈরি হলো, যেখানে হিউম্যান লেবারের ইফোর্টটা কমে গেল। হিউম্যান লেবারের ইফোর্ট কমে গেল কি, তখন সবকিছু জিনিস তৈরি হতে লাগলো কি মেকানাইজড ওয়েতে, মেশিনের ফ্যাক্টরিতে, তখন তাদেরকে সুপারভাইজ করার জন্য ম্যানেজমেন্টের নিড আসলো, যে ফ্যাক্টরি মেশিনে যখন তৈরি হবে সবগুলো আমাদের র মেটেরিয়ালস,
ঠিক মতো আছে কিনা, ইনভেন্টরি ঠিক মতো আছে কিনা, সবগুলো ডিস্ট্রিবিউশন কাজ ঠিক মতো করা হচ্ছে কিনা। হ্যাঁ, সো সেখান থেকে আমাদের আধুনিক, হ্যাঁ, নিউ যে ম্যানেজমেন্টের পলিসি, এই পলিসিটা আসলো যে ম্যানেজ করা, সবগুলো জিনিস ভাগ ভাগ করে দেওয়া। এই পলিসিটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এসে এটা বেশি বেশি হয়ে গেল। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার সবার আমাদের প্রিন্সিপালটা? জি স্যার। আচ্ছা, তাহলে তারপর কি হলো? সো আমাদের ম্যানেজমেন্টের যে প্রিন্সিপাল, এখান থেকে আমরা শুরু করতে পারি, এখান থেকে ইভলিউশন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তারপরে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি ম্যানেজমেন্ট গুলোকে, ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ, যে ইভলিউশন অফ মেজর অ্যাপ্রোচেস অফ ম্যানেজমেন্ট। আমরা যেটা দেখলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এতক্ষণ আমরা দেখলাম এখানে কি দেখলাম, আর্লি এক্সাম্পলস অফ ম্যানেজমেন্ট দেখলাম, তারপরে অ্যাডাম স্মিথের যে ফিলোসফি দেখলাম, তারপরে দেখলাম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা আমরা দেখে ফেলছি। তাহলে নেক্সট হচ্ছে আমাদের ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। কিভাবে সেটা ভাগ করা হয়েছে? ক্লাসিক্যাল অ্যাপ্রোচ দুই রকম আছে, একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, একটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট। তো এটা আমরা দেখবো। তারপর হচ্ছে কিভাবে আমরা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, সেটা দেখবো। তারপর হচ্ছে বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ, সেটা দেখবো। তারপর আরেকটা অ্যাপ্রোচ দেখবো, কন্টেম্পোরারি অ্যাপ্রোচ। এখানে দুই রকম অ্যাপ্রোচ থাকবে। এই জিনিসগুলো আমরা দেখবো, যে এই জিনিসগুলোর উপর বেস করে এখনকার যে মডার্ন ম্যানেজমেন্ট পলিসি ওগুলো আসছে। আমরা এগুলো দেখি, শর্টলি দেখবো, ডিটেলস দেখার আমাদের অত সময় নাই। তাহলে আমরা চারটা স্কোপ দেখলাম, একটা হচ্ছে ক্লাসিক্যাল, কোয়ান্টিটেটিভ, বিহেভিয়ারিয়াল, আর হচ্ছে কন্টেম্পোরারি, চারটা অ্যাপ্রোচ। তো ক্লাসিক্যাল যে অ্যাপ্রোচটা, এটা হচ্ছে সায়েন্টিফিক, দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ, একটা হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ। তো সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে ফ্রেডেরিক উইলসন টেলর, উনি হচ্ছেন পাইনিয়ার, ওনাকে বলা হয় ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। উনি তখন চিন্তা করলেন ম্যানেজমেন্টটাকে, উনি সায়েন্স দিয়ে চিন্তা করলেন। পাবলিশড দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এটা হচ্ছে 1911, তার মানে কত, প্রায় 100 বছর আগে। তাহলে থিওরি অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট উনি ফার্স্টে দিলেন। তাহলে ওখানে কি উনি ডিফাইন করলেন যে ইউজিং সায়েন্টিফিক মেথডস। হ্যাঁ, তুমি সায়েন্টিফিক মেথড অনুযায়ী ভাগ করে দিবা, টু ডিফাইন ওয়ান বেস্ট ওয়ে। তুমি সবগুলো কাজ করবা, একটা বেস্ট ওয়ে সেটা তুমি ঠিক করে দিবা। ফর এ জব টু বি ডান, যে কোনো একটা কাজের জন্য একটা বেস্ট ওয়ে থাকবে, সেটা তুমি সায়েন্টিফিক্যালি ভাগ করে দিবা। এখন এটা বেস্ট ওয়েটা কি? যে পুটিং দ্য রাইট পারসন অন দ্য রাইট জব। পুটিং দ্য রাইট পারসনকে রাইট জবে রাখতে হবে, উইথ কারেক্ট টুলস এন্ড ইকুইপমেন্ট। তাকে প্রপার যন্ত্রপাতি দিতে হবে, দিয়ে তাকে রাইট কাজের জন্য রাইট পারসনকে রাখতে হবে। তারপরে সেকেন্ড হচ্ছে যে হ্যাভিং এ স্ট্যান্ডার্ডাইজ মেথড অফ ডুইং দ্য জব, কাজটা করার জন্য একটা স্ট্যান্ডার্ড মেথড করতে হবে, এবং প্রোভাইডিং অ্যান ইকোনমিক ইনসেন্টিভ টু দ্য ওয়ার্কার, যে কাজটা করবে তাকে ইনসেন্টিভ দিতে হবে, তাহলে সে কাজ করার জন্য উৎসাহ পাবে। তাহলে এটা ছিল টেলরের সায়েন্টিফিক ম্যানেজমেন্টের প্রিন্সিপাল। ক্লিয়ার? সবার কি এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, জি স্যার। হ্যাঁ, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এর জন্য এটা হচ্ছে টেলরের প্রিন্সিপাল। তাহলে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আমরা দেখলাম। তারপরে আরেকটা হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি। এই থিওরিতে বলে ম্যানেজাররা কি করবে, হোয়াট ম্যানেজার্স ডু এন্ড হোয়াট কনস্টিটিউট গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস। গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস কি আসবে এখানে? ফয়েল নামের একজন, উনি 14 প্রিন্সিপাল দিয়েছেন, 14টা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট উনি বলে গেছেন। আমরা ব্রিফলি দেখি। ফার্স্ট হচ্ছে যে ডিভিশন অফ ওয়ার্ক, কাজটা ভাগ করে দিতে হবে, ডিভিশন অফ ওয়ার্ক, এটা একটা প্রিন্সিপাল। তারপর যে কাজটা করবে তাকে অথরিটি দিতে হবে, ডিসিপ্লিন ঠিক করতে হবে, ডিসিপ্লিনে অ্যাকশন নিতে হবে কাজ না করলে। কমান্ড থাকতে হবে। তারপরে ডিরেকশন, ম্যানেজার ডিরেকশন দিবে, সবাই সেটা ফলো করবে, ডিরেকশন থাকতে হবে। তারপরে হচ্ছে ম্যানেজারের নিচে যারা থাকবে, সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, সবার ইন্টারেস্ট থাকতে হবে টু দ্য জেনারেল ইন্টারেস্ট। যে কোম্পানির কমন একটা যে গোল থাকবে, সেই গোল ফুলফিল করার জন্য সবার জেনারেল একটা ইন্টারেস্ট থাকতে হবে, ইন্ডিভিজুয়াল। এটা হচ্ছে ফয়েলের প্রিন্সিপাল।
আর কি প্রিন্সিপাল বলা আছে, রেমুনারেশন দিতে হবে, টাকা পয়সা দিতে হবে তাকে, তাই না? সে যদি খাটাখাটনি করে তাহলে টাকা দিতে হবে। তারপরে সেন্ট্রালাইজেশন, প্রত্যেকটা ডিসিশন নেওয়ার জন্য একটা সেন্ট্রালাইজেশন থাকবে, চেইন থাকবে, চেইন অফ কমান্ড থাকবে, অর্ডার থাকবে, ইকুইটি থাকবে, সবাই যাতে সমান অধিকার পায়, স্টেবিলিটি অফ টেনিউর অফ পার্সোনাল, মানুষ যে কাজ করবে তার একটা টেনিউর থাকতে হবে, সে যাতে মনে করো 2 ইয়ার্স 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স যে কাজ করতে পারে, টেনিউর থাকতে হবে। তারপরে হচ্ছে ইনিশিয়েটিভ যাতে নিতে পারে সেটা থাকতে হবে। তারপরে হচ্ছে স্পিরিট ডি কর্পস, স্পিরিট থাকতে হবে। তাহলে এই যে প্রিন্সিপাল এগুলো বলা গেছেন যে ফয়েল নামের একজন বলে গেছেন, এটা হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি। এই থিওরি অনুযায়ী এই জিনিসগুলো ম্যানেজমেন্টের জন্য থাকতে হবে। তাহলে আমাদের মোটামুটি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ আমরা দেখলাম কি, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আর জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, তার দুই রকম পলিসি। তারপরে আমরা দেখব কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। তাহলে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ কি বলে? কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ হচ্ছে কল দ্য অপারেশন রিসার্চ অর ম্যানেজমেন্ট সায়েন্স, যেটা আমরা অপারেশন রিসার্চের নাম শুনছো তোমরা? অপারেশন রিসার্চ ধারণা নাই স্যার। ধারণা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর একটা কোর ফর্মুলা, কোন ম্যাথমেটিক্স দিয়ে বিভিন্ন অপারেশন গুলোকে ম্যানেজ করা, কিভাবে ম্যানেজ করি ওটা দেখানো হয়। হ্যাঁ, পুরোটাই হচ্ছে ম্যাথমেটিক্স। তো কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে তাই বলে যে তুমি ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করবা, ম্যাথমেটিক্সের বিভিন্ন থিওরি অ্যাপ্লাই করবা, থিওরি করে তুমি ম্যানেজমেন্টের ডিসিশন গুলো নিবা, ম্যানেজমেন্ট সাইডটা তুমি দেখবা, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। তো এটা আসলে আসছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন মিলিটারি ছিল, ওদের বিভিন্ন কি লজিস্টিক্স রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করার জন্য, খাবার, তারপরে এমুনেশন, হ্যাঁ, তারপরে বিভিন্ন রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য লজিস্টিক্স অ্যাক্টিভিটি চালু ছিল। লজিস্টিক্স মানে কি? লজিস্টিক্স তো বুঝোই, তাই না? যে বিভিন্ন জিনিস ঠিক মতো ডেলিভারি দেওয়া, হ্যাঁ, রাইট টাইমে রাইট প্লেসে ডেলিভারি দেওয়া, এবং ঠিক জিনিস কোয়ালিটি অনুযায়ী ডেলিভারি দেওয়া। তখন এই লজিস্টিক্স এর যে প্ল্যানিং করতে গিয়ে দেখা গেল যে কি, একটা বিশাল জিনিস, বিশাল বাহিনী, তার বিভিন্ন রকম সোলজার আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রিকোয়ারমেন্ট, এবং এই রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য তোমাকে সায়েন্টিফিক্যালি আগাইতে হবে। সায়েন্টিফিক্যালি যখন আগাইতে হবে তখন এই সায়েন্টিফিক এই যে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচটা আসছে ওখান থেকেই। তুমি যেখানে ইমপ্রুভিং ম্যানেজারিয়াল ডিসিশন, তুমি ডিসিশন কিভাবে নিবা? বাই অ্যাপ্লাইং স্ট্যাটিস্টিক্স, তারপরে অপটিমাইজেশন মডেলস, ইনফরমেশন মডেলস, কম্পিউটার সিমুলেশন, হ্যাঁ, এই ধরনের জিনিস অ্যাপ্লাই করে তুমি দেখতে পারো যে তোমার কোন ডিসিশনটা কখন নেওয়া উচিত, সেই অনুযায়ী ম্যানেজাররা ডিসিশন নিবে, এবং সেটাই হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ টু ম্যানেজমেন্ট। ফর এক্সাম্পল, যে কোনো একটা এক্সাম্পল এখানে দিলে, কোয়ালিটি ম্যানেজমেন্ট, মানে আমি যদি কোনো প্রোডাকশন প্ল্যানে আমি জিনিসপত্র বানাই, আমাকে কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে হবে। তাহলে কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য কি ফিলোসফি? আমি যদি কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ নিয়ে চিন্তা করি, এক নম্বর হচ্ছে যে ইন্টেন্স ফোকাস অন দ্য কাস্টমারের রিকোয়ারমেন্ট, কাস্টমার কি চায়। তারপরে সেকেন্ড হচ্ছে কনসার্ন ফর কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, তোমার যে প্রোডাকশন ফ্লোর হচ্ছে সেখানে কন্টিনিউয়াসলি তোমাকে ইমপ্রুভ করতে হবে। প্রসেস ফোকাসড, যেই প্রসেস অনুযায়ী কাজ হচ্ছে সেই প্রসেসটাকে তোমাকে ইমপ্রুভ করতে হবে। তারপর হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন দা কোয়ালিটি অফ এভরিথিং, প্রত্যেকটা সাব ডিপার্টমেন্ট, সাব প্রোডাকশনের কোয়ালিটি যাতে ঠিক থাকে। এবং ফাইনালি হচ্ছে মেজারমেন্ট, অ্যাকুরেট মেজারমেন্ট তুমি নিচ্ছ কিনা, তুমি যে প্রোডাকশন স্পেসিফিকেশন আছে সেই অনুযায়ী প্রোডাকশন করলা, তাদের অ্যাকুরেট মেজারমেন্ট নিচ্ছ কিনা, যে সব জিনিস কি হচ্ছে, কোনো ডেভিয়েশন আছে কিনা। তাহলে তারপরে এই যে পলিসির উপর বেস করে আমি আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটাকে দাঁড় করাবো। এটা মোটামুটি একটা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, তুমি মেজার করতেছো, কোয়ান্টিফাই করতেছো, হ্যাঁ, ম্যানেজমেন্টের জিনিসগুলোকে তুমি কোয়ান্টিফাই করতেছো। তাহলে এটাই হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। ক্লিয়ার সবার এটা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখলাম, ক্লাসিক্যাল অ্যাপ্রোচ দেখলাম, কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ দেখলাম, এখানে কোয়ান্টিফাই করতে হবে। আরো দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে বিহেভিয়ারিয়াল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে কন্টেম্পোরারি অ্যাপ্রোচ। তাহলে এই দুইটা অ্যাপ্রোচ আমরা দেখি, তাহলে আমাদের ম্যানেজমেন্টের অ্যাপ্রোচ গুলো দেখা হয়ে যাবে। বিহেভিয়ারিয়াল মানে কি? একজনের
বিহেভিয়ারের বাংলা কি? বিহেভিয়ার কি আসলে কে বলতে পারবে? স্যার মানুষের আচার আচরণ ব্যবহার। মানুষের আচার আচরণ, রাইট, আচার আচরণ, মুভমেন্ট, হ্যাঁ, চাল চলন, কিভাবে মানুষ কাজ করে, হ্যাঁ, কিভাবে মানুষ বিহেভ করে, তাহলে সেই জিনিসটার উপর বেস করে ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারে। এই মানুষের বিহেভিয়ারের উপর বেস করে ম্যানেজমেন্ট যে ডিসিশন নেওয়ার যে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ বা অর্গানাইজেশনাল বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। তাহলে এই অ্যাপ্রোচ অনুযায়ী কি করা হচ্ছে? স্টাডি করা হবে। যারা এই ম্যানেজমেন্টের এই ফিলোসফি যারা করে তারা বিভিন্ন জিনিস স্টাডি করে। কি করে? মানুষের অ্যাকশন অফ পিপল এট ওয়ার্ক, যে লোকজন কোন টাইপের লোকজন কিভাবে কাজ করে। পিপল আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেটস টু অ্যান অর্গানাইজেশন। তারা বিভিন্ন হিউম্যান রিসোর্সের ম্যানেজমেন্টের লোকজন কি করে? মানুষের যে বিহেভিয়ার, চালচলন দেখে ওরা ডিসিশন নেয়। তাহলে এই বিহেভিয়ারের অ্যাপ্রোচের জন্য অনেক ফিলোসফার আছেন, ওরা বিভিন্ন পলিসি বা ওদের বিভিন্ন ফিলোসফি বলে রেখেছেন। হ্যাঁ, আমরা অত কিছু ডিটেলস যাচ্ছি না, আমরা জেনারেলি দেখি। জেনারেল হচ্ছে এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কি বলে? দ্য বিহেভিয়ারাল অ্যাপ্রোচ হ্যাজ লার্জলি শেপড হাউ টুডেস অর্গানাইজেশনস আর ম্যানেজড। এখনকার টুডের পলিসির জন্য বিহেভিয়ারাল অ্যাপ্রোচ একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে। ফ্রম দ্য ওয়ে দ্যাট ম্যানেজার্স ডিজাইন জবস, ম্যানেজাররা কিভাবে জব ডিজাইন করবে, কিভাবে তারা এমপ্লয়ীদের সাথে ওয়ার্ক করবে টিমে, হ্যাঁ, কিভাবে তারা কমিউনিকেট করবে। তাহলে এই সবগুলো এলিমেন্টকে দেখা হয় যে বিহেভিয়ার থেকে, যে একজনের আমি ঠিক করলাম, টিম ঠিক করলাম, টিমের লোকজন, টিম মেম্বার যারা আছে তাদের বিহেভিয়ার কি হবে, হ্যাঁ, সেটার উপর বেস করে আমি টিম ঠিক করব, তাদের প্ল্যান ঠিক করব। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো ম্যানেজাররা করে, বিহেভ করে। তাহলে মেইন যে ফাউন্ডেশন হচ্ছে কারেন্ট থিওরিজ অফ মোটিভেশন থাকতে হবে, লিডারশিপ, তারপরে গ্রুপের বিহেভিয়ার, ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো সেট করার জন্য আমাদের এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচটা অনেক সময় নিতে হয়। এটা অর্গানাইজেশনের বিহেভিয়ার অ্যাপ্রোচ নিতে হয়। এবং এক এক অর্গানাইজেশনের ওভারঅল বিহেভিয়ার এক এক রকম। ঠিক আছে? তাহলে এরকম কি কোনো এক্সাম্পল দিতে পারবা যে এক একটা অর্গানাইজেশনের বিহেভিয়ার এক এক টাইপের? এরকম কি কেউ কোনো এক্সাম্পল দিতে পারবা? স্যার যে এখন আমরা স্যার যদি চিন্তা করি যে চাইনিজ যে ওয়ার্কার আছে এদের সাথে বাংলাদেশি ওয়ার্কারের যে বিহেভিয়ার যে পরিবর্তন, এটার উপর ডিপেন্ড করে যে কোনো ডিসিশন নিতে হবে। হ্যাঁ, কাজের অ্যালোকেশন করতে হবে। হ্যাঁ, তারপরে মনে করো অর্গানাইজেশন যদি আমি চিন্তা করি, সিভিল অর্গানাইজেশনের বিহেভিয়ার একরকম হবে, বা মিলিটারি যদি কোনো ফার্ম থাকে, হ্যাঁ, মিলিটারিদের সঙ্গে আর্মিদের সঙ্গে কাজ করার জন্য ওদের বিহেভিয়ার আরেক রকম, তাই না? অর্গানাইজেশনের পলিসি ডিপেন্ড, বা গভর্নমেন্ট যে অর্গানাইজেশন থাকে তাহলে গভর্নমেন্টের যে পলিসি, গভর্নমেন্ট অর্গানাইজেশনের বিহেভিয়ার একরকম। আর যদি প্রাইভেট কোম্পানি থাকে, প্রাইভেট অর্গানাইজেশন, তাদের বিহেভিয়ার আরেক রকম, তাই না? তাহলে এই বিহেভিয়ার, অর্গানাইজেশনের বিহেভিয়ার চেঞ্জ হয়, এবং ম্যানেজমেন্টের ডিসিশনের জন্য এই বিহেভিয়ার গুলো অনেক সময় কনসিডার করা উচিত আর কি। হ্যাঁ, এখনকার পলিসি। তো সেই জিনিসটা আমরা মাথায় রাখবো, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। তারপর হচ্ছে কন্টেম্পোরারি অ্যাপ্রোচ। তারপর হচ্ছে আমাদের কন্টেম্পোরারির আসলে বাংলা কি? কন্টেম্পোরারি বাংলা কি কে বলবা? বা কন্টেম্পোরারি দিয়ে আমরা মিনিং কি বুঝি? এক্সাক্ট বাংলা কি আমি জানি না। কন্টেম্পোরারি এক্সাক্ট বাংলা কি? সমসাময়িক। স্যার সমকালীন হতে পারে, সমকালীন এরকম কিছু একটা। হ্যালো স্যার কি ডিসকানেক্ট? জানি না। মনে করিস না যে
স্যার ডিসকানেক্টেড হয়ে গেছে না আমার নেট খারাপ? বৃষ্টি হইতেছে বাইরে। স্যার ডিসকানেক্টেড হইছে বড়। নূর ইসলাম ডিসকানেক্ট হয়েছে। আসিফ ক্লাস দাও, স্ক্রিন শেয়ার দে। স্ক্রিন শেয়ার দিলে তোমার ক্যামেরা অন করতে হবে। স্ক্রিন শেয়ার করো, ক্যামেরা অন করো না। স্ক্রিনশট করে আসো, সমস্যা নেই। ভাত তো খাইতেছিস না? না রুমে তো আছিস, বাথরুমে তো আর নাই, তাহলে সমস্যা নাই, তুই স্ক্রিন শেয়ার দে আর ভিডিও অন কর। ছাদ চলে এসেছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, তো আমরা যেটা এখানে বলছিলাম যে এখনকার যে অর্গানাইজেশনের যে পলিসি সেটাকে বলা হচ্ছে যে সিস্টেমস অ্যাপ্রোচ। হ্যাঁ, সিস্টেম হচ্ছে বিভিন্ন ইন্টার রিলেটেড অ্যাক্টিভিটি যেগুলো একসাথে করে একটা হোল হিসেবে কাজ করবে, এটাকে আমরা একটা সিস্টেম ধরতে পারি। এবং সিস্টেমকে হ্যাঁ বলো স্যার। আমরা আগের স্লাইডে ছিলাম। আগের স্লাইডে ছিল? আচ্ছা দাও তাহলে আগের স্লাইডে যাই। এই যে এখানে এই স্লাইডে ছিলাম, তাই তো? জি স্যার। হ্যাঁ আচ্ছা, তো যেখানে বলা হচ্ছে যে আগের সবগুলো পলিসি আমরা যেগুলো দেখলাম এগুলো হচ্ছে শুধুমাত্র ইনসাইড দ্য অর্গানাইজেশন কি হচ্ছে সেগুলো নিয়ে কনসার্ন ছিল, ম্যানেজাররা কি করবে। আর স্টার্টিং 1960 খুব রিসেন্টলি যদি বলতে পারি আমরা, তাহলে ম্যানেজমেন্ট রিসার্চাররা ওরা কি করলো না, ওরা বললো না ইনসাইড সবসময় ইনসাইড চিন্তা করলে হবে না, আমার যেহেতু অর্গানাইজেশনের বিভিন্ন কাজ আউটসাইড দ্য বাউন্ডারিতে আমরা চিন্তা করতে হবে, অন্যদের সাথে অর্গানাইজেশনের কি কি ইন্টারাকশন হচ্ছে সেই জিনিসগুলো কনসিডার করে ম্যানেজারদেরকে পলিসি ঠিক করতে হবে। সো ওই সিস্টেম, এটাকেই বলা হচ্ছে যে সিস্টেম অ্যাপ্রোচ। পুরো জিনিসটা আমরা একটা সিস্টেম হিসেবে চিন্তা করব। তাহলে একটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ আর একটা হচ্ছে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। এখন এই সিস্টেম অ্যাপ্রোচটা কি সেটাকে আমরা দেখি। তো সিস্টেম অ্যাপ্রোচ যেটা বলা হচ্ছে যে a system is a set of interrelated and interdependent parts, বিভিন্ন পার্টস, ইনপুট, ট্রান্সফরমেশন অফ দ্য পুরো জিনিসটা আউটপুট। তাহলে এই ইন্টার রিলেটেড অ্যাক্টিভিটি গুলো একসাথে করে একটা সিস্টেম, একটা অর্গানাইজেশন চলে বিভিন্ন ফাংশন মিলে, এটাকে বলা হচ্ছে একটা সিস্টেম। এখন এই সিস্টেমকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ক্লোজ সিস্টেম, একটা হচ্ছে ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম হচ্ছে কি পুরো জিনিসের পুরো সিস্টেমটা বিভিন্ন অংশগুলো আউটসাইড এনভায়রনমেন্টের সাথে ওদের কোনো ইন্টারাকশন নাই, এটা হচ্ছে ক্লোজড। ওপেন হচ্ছে হ্যাঁ সিস্টেমের বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো আউটসাইড এনভায়রনমেন্টের সাথে ইনফ্লুয়েন্সড। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলি ওপেন সিস্টেম। এই ওপেন সিস্টেমের বিভিন্ন ইমপ্লিকেশন আছে, যে সিস্টেম অ্যাপ্রোচের বিভিন্ন ইমপ্লিকেশন কি হচ্ছে, যে তুমি কোঅর্ডিনেশন যখন করবা তোমার অর্গানাইজেশনের বিভিন্ন পার্টের, সেটার জন্য তোমাকে এন্টায়ার অর্গানাইজেশন তুমি অ্যাক্টিভিটিগুলো চিন্তা করবা। তারপরে যখন ডিসিশন নিবা, হ্যাঁ, তাহলে তুমি দেখবা যে তোমার একটা অংশের ডিসিশনের জন্য ওভারঅল অর্গানাইজেশনের পুরোপুরি কি এফেক্ট হচ্ছে, এটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচের ইফেক্ট। পুরো তাহলে হচ্ছে কি তুমি পুরো জিনিসটা কনসিডার করতেছো। তারপরে হচ্ছে organizations are not self-contained and therefore must adapt to change in their external environment। তার মানে বাইরের এনভায়রনমেন্টে কি চেঞ্জ হচ্ছে, টেকনোলজির কি চেঞ্জ হচ্ছে, সবগুলো জিনিস তুমি কনসিডার করবা। এই সিস্টেম অ্যাপ্রোচ দিয়ে আমরা এটাই বুঝি, এবং এটাই হচ্ছে কি কন্টেম্পোরারি অ্যাপ্রোচ। যে আগের যে ফিলোসফি গুলো ছিল ওরা শুধু অর্গানাইজেশনের ভিতরে জিনিসপত্র নিয়ে কনসিডার করতো, আর এখনকার ফিলোসফি হচ্ছে না, আমি ভিতরে জিনিসপত্র নিব এবং আমার সাথে বাইরের অন্যান্যদের সাথে কি ইন্টারাকশন হবে সেটাও আমি কনসিডারেশন করব। তো সেটাই হচ্ছে আমাদের সিস্টেম অ্যাপ্রোচের মেইন জিনিস। তারপরে অ্যাপ্রোচ আমরা দেখলাম কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। কন্টিনজেন্সির বাংলা কি কে বলবা, বলো দেখি কন্টিনজেন্সি বলতে কি বুঝি আমরা, কেউ কি জানো? কন্টিনজেন্সি স্যার সমসাময়িক বা সমকালীন এরকম কিছু। না, সমসাময়িক তো কন্টেম্পোরারি, এখন আমরা কন্টিনজেন্সি বললাম। আগে ছিল কন্টেম্পোরারি, এখন হচ্ছে কন্টিনজেন্সি। স্যার অনিশ্চিত কোনো ঘটনা স্যার অনেকটা এরকমই, হ্যাঁ, যে তোমার অ্যাড হক বেসিসে তোমার কোনো কিছু চেঞ্জ হলো, তুমি যাতে ওই চেঞ্জের উপর বেস করে তুমি যদি কোনো কিছু নাও, কন্টিনজেন্সি। মনে করো তোমার একটা সাপোজ
বৃষ্টি হলো, হঠাৎ করে বৃষ্টি হয়ে রাস্তাঘাট ডুবে গেল, তাহলে তোমার অ্যাপ্রোচ কি হবে? তুমি একটা রিক্সা নিবা বা তুমি একটা নৌকা যদি থাকে নৌকা ভাড়া করবা, করে যাবা, তাহলে এটা হচ্ছে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। হ্যাঁ, মনে করো কোনো ফায়ার হচ্ছে, তাহলে তুমি কি করবা? ফায়ার যাতে কিভাবে নিবানো যায়, হ্যাঁ, তাহলে কন্টিনজেন্সি মানে দৈব যাতে কোনো সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট হয়, তখন তুমি কোনো অ্যাপ্রোচ নিবা। সিচুয়েশন, সোজা কথা হচ্ছে সিচুয়েশনাল অ্যাপ্রোচ। তাহলে তুমি অ্যাকশন গুলো নিবা বেসড অন দ্য সিচুয়েশন। তাহলে এতক্ষণকার যে ফিলোসফি গুলো আমরা দেখলাম এগুলো সিস্টেমেটিক্যালি, বাট ওইগুলো ছাড়াও তোমাকে এমন এমন কোন ডিসিশন নিতে হবে যেটা আগের গুলো তুমি ফলো করতে পারো, আবার হচ্ছে কি তোমার সিচুয়েশনের উপর বেস করে তুমি নিবা। ম্যানেজমেন্ট এগুলো অনেক সময় নেয়, সবসময় ওই যে আগের মতো করে ডিসিশন নেওয়া যায় না। হ্যাঁ, তাহলে কি হবে? এটা হচ্ছে ইফ দেন এর সিচুয়েশন, এটা যদি হয় তাহলে তুমি কি করবা, এরকম একটা পলিসি, এরকম একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, তাহলে প্রাইমারি ভ্যালু অফ দ্য কন্টিনজেন্সি অ্যাপ্রোচ ইজ দ্যাট it stresses there are no simplistic or universal rules. হ্যাঁ, ম্যানেজারের আসলে ইউনিভার্সাল কোনো রুল নাই। হ্যাঁ, যেটা হচ্ছে তারা সিচুয়েশনের উপর বেস করে তারা ডিসিশন নিবে, সেটাই হচ্ছে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। ক্লিয়ার সবার? কন্টিনজেন্সি অ্যাপ্রোচ, হ্যাঁ, তাহলে কন্টিনজেন্সি অ্যাপ্রোচ ভ্যারি করে, যেহেতু কোনো নির্দিষ্ট কোনো রুল নাই। এই প্রকার বিভিন্ন জিনিস আমরা ঠিক করতে পারি যে পপুলার কন্টিনজেন্সি ভেরিয়েবল, এই কি কি ভেরিয়েবল থাকতে পারে, যেমন অর্গানাইজেশনের সাইজ, এক এক ধরনের সাইজের জন্য তুমি এক এক রকম ডিসিশন নিতে পারে। হ্যাঁ, as the size increases problem also increase, so coordination also troublesome. তাহলে সেই অনুযায়ী তুমি ডিসিশন নিবা। ছোট অর্গানাইজেশনের জন্য একরকম, বড় যদি অর্গানাইজেশন হয় আরেক রকম। তারপর হচ্ছে রুটিননেস অফ দ্য টাস্ক অফ টেকনোলজি, টেকনোলজি চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে টেকনোলজি চেঞ্জ হলে আগের টেকনোলজির উপর বেস করে তুমি যদি ডিসিশন নিতা, তাহলে এখন নতুন টেকনোলজি যখন অ্যাডাপ্ট করবা, তাহলে এখনকার তোমার সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, তাহলে তোমার পলিসিগুলো চেঞ্জ করতে হবে। এনভায়রনমেন্টাল আনসার্টেনিটি, যেটা বললাম, আউটসাইড এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে যা ছিল তা এখন নাই। লাস্ট 1 ইয়ারে একরকম ছিল, তাই না? কোভিড এর আগে একরকম ছিল, এখন তো কোভিড এর সিচুয়েশন অন্যরকম হয়ে গেছে, তাই তো? তাহলে আগে আমরা কি সবাই ইউনিভার্সিটিতে যেতাম, ক্লাসরুমে গিয়ে ক্লাস করতাম, কিন্তু এখন তো এরকম হচ্ছে না। এখন তো ইউনিভার্সিটি যাওয়া হচ্ছে না, ক্লাসরুমেও যাওয়া যাচ্ছে না, তাই বলি কি আমরা বসে আছি? আমরা বসে নাই, আমাদের কাজ চলবে। সে হচ্ছে কি এনভায়রনমেন্টাল আনসার্টেনিটি, সিচুয়েশন হচ্ছে ওরকমই। সবাই এখন বাসায় বসে বসে কাজ করে, অফিস করে, হোমওয়ার্ক করে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল আনসার্টেনিটি হয়ে তুমি কিভাবে ডিসিশন নিয়ে তোমার কাজটা শেষ করবা, এটা এই অ্যাপ্রোচে সেটাই বলে। তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হচ্ছে মানে এক একজনের ফিলোসফি এক এক রকম থাকতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে ডিফারেন্স, তোমাকে এই ডিফারেন্স কাউন্ট করেই তুমি এই সিচুয়েশন নিবা, যে ডিসিশন নিবা। The difference আছে, but how you can manage, এই অ্যাপ্রোচটা হচ্ছে কন্টিনজেন্সি। হ্যাঁ, কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই পলিসিগুলো দেখলাম, মোটামুটি কমন জিনিস। তারপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ফাংশন। হ্যাঁ, ম্যানেজমেন্টের যে ফাংশন, এটা আমরা জানি অলরেডি, অনেক কিছু আমরা ডিসকাস করলাম এর আগে। ম্যানেজাররা কি করবে, তো এখানে দেখি ম্যানেজাররা কি করে, হোয়াট ম্যানেজার্স ডু। আমরা তো আগে ডিসকাস করলাম, তারা প্ল্যান করবে, অর্গানাইজ করবে, লিড দিবে, কন্ট্রোল করবে, বিভিন্ন জিনিস কন্ট্রোল করবে। এটা হচ্ছে ম্যানেজারের মেইন ফাংশন। এটা আমরা জানি অলরেডি, আমরা ডিসকাস করলাম। এখানেও বলা আছে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং। বিভিন্ন অ্যাক্টিভিটি তারা কন্ট্রোল করবে, লিড দিবে, এটা হচ্ছে ম্যানেজারের কাজ। তাহলে এখন ম্যানেজারের যে মেইন, যেটা রোলস আর স্পেসিফিক অ্যাকশনস অর বিহেভিয়ার্স এক্সপেক্টেড টু এ ম্যানেজার, কি কি ধরনের কাজ করে। এখন একজন আছেন ম্যানেজমেন্ট পলিসি, উনি যে বলছেন কি 10টা রোল 10 ভাগে ভাগ করছেন, গ্রুপড রাউন্ড দা ইন্টারপার্সোনাল রিলেশনশিপের উপর বেস করে, ট্রান্সফার অফ ইনফরমেশনের উপর বেস করে, ডিসিশন মেকিং এর উপর বেস করে উনি 10টা ভাগে ভাগ করছেন যে ম্যানেজারের রোল কি হইতে পারে। তাহলে এই 10টা ভাগে আমরা দেখি। একটা হচ্ছে ইন্টারপার্সোনাল রোল। তাহলে ইন্টারপার্সোনাল রোল কি হবে? ম্যানেজার হবে ফিগার হেড, সেই ইন্টারপার্সোনাল রোল করবে, সে লিডার হিসাবে কাজ করবে, সে লায়ালাইজেশন হিসেবে কাজ করবে, সে অন্যদের সাথে কোঅর্ডিনেট করবে, এটা হচ্ছে তার ইন্টারপার্সোনাল রোল। আর সে ইনফরমেশন রোল হিসেবে কাজ করবে, যখন কি মনিটর করবে অন্যদের কাজ, হ্যাঁ, ডিসিমিনেটর করবে, বিভিন্ন জিনিস অন্যদের মধ্যে ছড়াই দিবে, বলবে, প্রকাশ করবে। স্পোক পারসন, সে তাদের অন্যদের কথা সবাইকে বলবে, সেটা হচ্ছে ইনফরমেশন
বা অর্গানাইজেশনের কথা সবাইকে বলবে, তো এটা হচ্ছে তার ইনফরমেশন রোল। আর ডিসিশন রোল কি হবে? ডিসিশন রোল হচ্ছে সে এন্টারপ্রেনার, সে ডিসিশন নিবে, সে ডিস্টারবেন্স হ্যান্ডলার। বাইরে থেকে যদি কোনো ডিস্টারবেন্স আসে বা অন্য ডিপার্টমেন্ট থেকে যদি কোনো ডিস্টারবেন্স আসে, সে এটা হ্যান্ডেল করবে, সেই ধরনের ডিসিশন নিবে। রিসোর্স অ্যালোকেটর, সে বিভিন্ন রিসোর্স গুলো ভাগ করে দিবে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, তাহলে এইগুলো হচ্ছে তার ডিসিশন মেকিং রোল। নেগোসিয়েটর, সে বিভিন্ন নেগোসিয়েট করবে, বিভিন্ন টিমের সঙ্গে সে নেগোসিয়েট করবে, বিভিন্ন পার্টির সঙ্গে নেগোসিয়েট করবে, তাহলে এইগুলো হচ্ছে তার ডিসিশন মেকিং রোল। তাহলে ম্যানেজারের এই ধরনের রোলে কাজ করতে হয়, আমরা জানি এগুলো। হ্যাঁ, তারপরে আবার কি হতে পারে? অ্যাকশন। ম্যানেজারের অ্যাকশন কি হবে? সে যে ডিসিশন নিবে, বাট সে কি করবে? থটফুল থিঙ্কিং করবে, সে চিন্তা করতে হবে যে সে ডিসিশনটা নিচ্ছে ঠিক আছে কিনা। তারপরে প্র্যাকটিক্যাল ডুইং, যে ডিসিশন নিবে সেই ডিসিশনটা প্র্যাকটিক্যাল কিনা, ফিজিবল কিনা, বাস্তবসম্মত কিনা, এই জিনিসগুলো সে কনসিডার করবে। তাহলে আমরা দেখলাম, যেটা আমরা ডিসকাস করলাম এতক্ষণ, এটা দেখলাম যে ইন্টারপার্সোনাল রোল থাকবে, ইন্টারপার্সোনাল রোল, মনিটর, ডিসিশন মেকিং, এগুলো থাকবে, এগুলো আমরা দেখলাম। এখন স্কিল, ম্যানেজারের কি স্কিল থাকবে ডিসিশন নেওয়ার জন্য? তার তো কোনো স্কিল ডেভেলপ করতে হবে। একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল, টেকনিক্যাল স্কিলটা থাকতে হবে, সে যে ফিল্ডে কাজ করবে সেই ফিল্ডে তাকে টেকনিক্যাল স্কিল থাকতে হবে। মনে করো সে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশনে কাজ করবে, তাহলে নিশ্চয়ই তাকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ে আসতে হবে, তাই না? তাকে নলেজ থাকতে হবে, প্রফেশনাল থাকতে হবে। তারপর হিউম্যান স্কিল, সে যদি কোনো ডিপার্টমেন্টের হিউম্যান স্কিল সে ম্যানেজ করে, তখন তাকে এবিলিটি, হিউম্যান রিসোর্স চালানোর মতো তার এবিলিটি থাকতে হবে, অন্যদের সঙ্গে ডিল করার এবিলিটি থাকতে হবে। তারপর হচ্ছে কনসেপচুয়াল স্কিল, হ্যাঁ, সে যে জিনিসটা নিয়ে কাজ করবে সেটা সম্পর্কে তার ভালো কনসেপ্ট আছে কিনা, সে জিনিসটা কমপ্লেক্স যদি হয় সিচুয়েশন হয়, সে জিনিসটা বুঝতেছে কিনা। তাহলে এই জিনিসগুলো, এই স্কিলগুলো একজন ম্যানেজারের থাকতে হবে, এই স্কিলগুলো ডেভেলপ করতে হবে। তাহলে এগুলোকে যদি আমরা ভাগ করি, মোটামুটি এটা ভাগ করা হয়েছে যে টপ ম্যানেজার তাদের কনসেপচুয়াল স্কিল অনেক বেশি হবে। তারপরে মিডল লেভেল ম্যানেজার, যারা মিড রেঞ্জের লেভেল তাদের হচ্ছে কি হিউম্যান স্কিল তাদের বেশি হবে। আর লো লেভেল মানে ফার্স্ট লেভেল ম্যানেজার যারা, ওদের টেকনিক্যাল স্কিল ভালো হবে, কারণ তারা কি সরাসরি প্রোডাকশন লাইনে আছে, একবারে টেকনিক্যাল জিনিস তারা হ্যান্ডেল করতে, তাদের টেকনিক্যাল জিনিস ভালো স্কিল থাকতে হবে। তাহলে এইগুলো এইভাবে আমরা মোটামুটি যে স্কিল যে নিডেড ওটাকে ভাগ করতে পারি। এদিকে হচ্ছে তোমার উপরের লেভেলের ম্যানেজার, আর এদিকে হচ্ছে লেভেল অফ ইম্পর্টেন্স, তার কোন কোন জিনিস বেশি দরকার। তাহলে টপ ম্যানেজারের তার কনসেপ্ট, পুরো জিনিসটা সম্পর্কে সে তার কনসেপ্ট ঠিক মতো থাকতে হবে, যে কোনো বিজনেস ডিসিশন তে নিচ্ছে একবারে টপ ম্যানেজার সে পুরো জিনিসটা বুঝে শুনে নিবে। আর একবারে লোয়ার লেভেল বা ফার্স্ট লাইন ম্যানেজার, তার টেকনিক্যাল স্কিল থাকতে হবে, সে যেহেতু কি ডে টু ডে অপারেশন অ্যাক্টিভিটি গুলো সে ডিল করবে, তার টেকনোলজি সম্পর্কে খুব ভালো একবারে ফার্স্ট হ্যান্ড নলেজ থাকতে হবে। তাহলে এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা এগুলো কমন সেন্স থেকে আমরা অনেক সময় বুঝতে পারি এগুলো। হ্যাঁ, তারপরে ম্যানেজমেন্ট সায়েন্স এগুলোকে স্ট্রাকচার হইতে ভাগ করা হয়েছে, তো আমরা সেগুলো দেখি। হ্যাঁ, এখন ম্যানেজারের রোল, ম্যানেজারের যে জব, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে সব সময়। হ্যাঁ, ফিক্স না। আগের মনে করো 10 বছর বা 50 ইয়ার্স এগো ম্যানেজারের কাজ, আর এখনকার যে একজন ম্যানেজার কাজ করবে একই লাইনে হয়, একই ফিল্ডে হলো, হ্যাঁ, কিন্তু তার রোল চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি জন্য চেঞ্জ হচ্ছে? ইনক্রিজিং ইম্পর্টেন্স অফ কাস্টমার আগে ইম্পর্টেন্স পেতো না, এখন ইম্পর্টেন্স পায়, কাস্টমারের কথাই শুনতে হবে। হ্যাঁ, কাস্টমারের কথা মানে কাস্টমারের শুরুতে, তোমার প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কাস্টমারের সঙ্গে ডিল করতে হয়। তাহলে কাস্টমার ইজ দ্য মেইন রিজন, তাহলে কাস্টমারের জিনিস ইম্পর্টেন্স বেশি পাচ্ছে। সো আগেরকার ম্যানেজারের থিঙ্কিং এর সাথে এখনকার ম্যানেজারের থিঙ্কিং চেঞ্জ হচ্ছে। তারপর হচ্ছে ইনোভেশন, আগে ইনোভেশন কম ছিল বা ইনোভেশন থাকলেও অনেক জায়গায় সেটা হতো না, কিন্তু এখন কি হচ্ছে প্রত্যেকটা সেক্টরেই তোমার নিউ ইনোভেশন হচ্ছে, হ্যাঁ, নিউ টেরিটরি হচ্ছে। সো এগুলোর সঙ্গে ডিল করতে গিয়ে ম্যানেজারের ওই লেভেলের জিনিসও জানতে হতে পারে, অপরচুনিটিস ফর ইনোভেশন ম্যানেজারের জন্য আসবে। সো ম্যানেজারের যে রোল, ম্যানেজারের যে জব, এটাও এই ফ্যাক্টর গুলোর জন্য
চেঞ্জ হচ্ছে, ডে বাই ডে এগুলো চেঞ্জ হচ্ছে। তো এগুলো আমরা যদি আরেকটু ডিটেলস দেখি, এখানে বলা হয়েছে এখানে কোনটার ইম্প্যাক্ট কি হচ্ছে, চেঞ্জ, আর এই চেঞ্জের ফলে কি ইম্প্যাক্ট হচ্ছে। একটা হচ্ছে চেঞ্জিং টেকনোলজি, ডিজিটাইজেশন, টেকনোলজি যে চেঞ্জ হচ্ছে তার জন্য কি হচ্ছে, যে ইম্প্যাক্ট, চেঞ্জের কি ইম্প্যাক্ট হচ্ছে, যে শিফটিং অর্গানাইজেশনাল বাউন্ডারি, এখন অর্গানাইজেশনের বাউন্ডারি কমে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। ভার্চুয়াল ওয়ার্কপ্লেস, মোর মোবাইল ওয়ার্কফোর্স, সবাই এখন মোবাইল ওয়ার্কফোর্স, সবাই মোবিলিটি ইউজ করতেছে। ফ্লেক্সিবল ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট, তুমি সবসময় নির্দিষ্ট 8টা 5টা তোমার অফিসে যাওয়ার নাও লাগতে পারে। এম্পাওয়ার্ড এমপ্লয়িজ, তুমি লোকজনকে অথরিটি দিয়ে দিলা, সবাই ওরকম কাজ করবে। ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ ব্যালেন্স, ঠিক আছে, ওয়ার্ক লাইফ এন্ড পার্সোনাল লাইফ ব্যালেন্স, এই কথাটা খুবই প্রচলিত বাইরের কান্ট্রিগুলোতে। তোমরা কি শুনছো এটা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলে? জি স্যার। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আগে ছিল না স্যার। এটা কি জন্য হচ্ছে, যে যেহেতু টেকনোলজি চেঞ্জ হচ্ছে র্যাপিডলি, এর কারণে এটার ইম্প্যাক্ট অলরেডি শুরু হয়ে গেছে। তো সেজন্য এই জিনিসগুলো ম্যানেজারদের কনসিডার করতে হবে, কনসিডার করার ফলে তাদের জব স্কোপ, তাদের চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যানাদার চেঞ্জ হচ্ছে চেঞ্জিং সিকিউরিটি থ্রেটস। তাহলে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সিকিউরিটি থ্রেট নিয়ে চিন্তা করতে হয়। হ্যাঁ, এখন সিকিউরিটি মানে শুধুমাত্র যে অফিস তুমি গার্ড রুম দিবা, গার্ড ওই গার্ড না, অনেক কিছু, রিস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ, রিস্ট্রাকচার্ড ওয়ার্কপ্লেস, তারপরে ডিসক্রিমিনেশন কনসার্ন, তুমি এখন কাজের ক্ষেত্রে একজন আরেকজনকে ডিসক্রিমিনেট করতে পারবা না। হ্যাঁ, গ্লোবালাইজেশন কনসার্ন, তুমি এখন গ্লোবালি ডিল করো বিভিন্ন কান্ট্রির সাথে, তাহলে তোমার এমপ্লয়ীদের অ্যাসিস্ট্যান্স লাগবে। আনসার্টেনটি ওভার ফিউচার এনার্জি রিসোর্স প্রাইস, তোমার তেলের দাম বেড়ে গেলো, ইলেকট্রিসিটির দাম বেড়ে যাবে, হ্যাঁ, বা সোলার এনার্জি যদি আসে তার দাম বেড়ে যাবে। তাহলে এখন এই আনসার্টেনিটি তুমি কনসিডার করবা। আনসার্টেনিটি মানেই হচ্ছে তোমার থ্রেট, সিকিউরিটি থ্রেট। তাহলে এগুলো কনসিডার করেই তুমি তোমার ডিসিশন নিবা, যার কারণে ম্যানেজারদের রোলের মধ্যে এটা এডিশনাল জিনিস কনসিডার করতে হবে। তারপরে হচ্ছে ইনক্রিজড এমফাসিস অন অর্গানাইজেশনাল এন্ড ম্যানেজারিয়াল এথিক্স। এথিক্যাল ব্যাপারটা আগে কম ছিল, এখন এটা খুবই ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এথিক্স। সো ইউ হ্যাভ টু রিডিফাইন দ্য ভ্যালুজ, রিবিল্ডিং দ্য ট্রাস্ট অ্যামাং ইউরসেলফ, হ্যাঁ, ইনক্রিজ অ্যাকাউন্টেবিলিটি, হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি এখন বেশি। সো এই জিনিসগুলো কনসিডার করতে হয়। তারপরে হচ্ছে মেইন একটা জিনিস হচ্ছে কম্পিটিটিভনেস, এটা বেড়ে গেছে। তোমার সাথে তোমার অ্যানাদার কোম্পানির কম্পিটিটিভনেস অনেক বেড়েছে। কারণ কি, এখন পুরো জিনিসটা হচ্ছে গ্লোবালাইজড। হ্যাঁ, যে কেউ যে কোনো জায়গা থেকে জিনিস কিনতে পারে, অনলাইন ট্রানজাকশন হচ্ছে, তাই না? কাস্টমার সার্ভিস, তুমি যে কোনো জায়গা থেকে তুমি কাস্টমার সার্ভিস দিতে পারো। তোমার কল সেন্টার ঢাকাতে না হলে সমস্যা নাই, তুমি ফিলিপাইনে কল সেন্টার করলা, তুমি ইন্ডিয়াতে কল সেন্টার করলা, তুমি মালদ্বীপে কল সেন্টার করলা। হ্যাঁ, তাহলে তোমার কি কম্পিটিটিভনেস বেড়ে গেছে। সো তোমার ম্যানেজিং ক্যাপাবিলিটিও চেঞ্জ হচ্ছে। তো সেজন্য এই জিনিসগুলো আমাদের নতুন ক্ষেত্রে, নতুনদের দ্বারা হবে তাদের জন্য এটা কনসিডার করতে হবে, যে এই বিভিন্ন জিনিস চেঞ্জ হওয়ার ফলে কি ধরনের ইম্প্যাক্ট হচ্ছে এবং এগুলো আমরা জাজ করতে পারতেছি কিনা। এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, তোমাদের আমি রোল কল করি। 15 ব্যাচের 17, 16 ব্যাচের 27,